আসসালামু আলাইকুম এভরিওয়ান, সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সঙ্গে আছি সোনিয়া। আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই এখন ভালো আছি। ঈদের দিন থেকে কয়েকদিন তো আমি অসুস্থ ছিলাম। তো সুস্থ হওয়ার পর কিন্তু আবার বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছিল। তো নানান ঝামেলার কারণে এই ভিডিওগুলো আর তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। অতিরিক্ত গরম থাকার কারণে বাচ্চারা আসলে গরমটা একদমই সহ্য করতে পারছিল না। যার দরুন জ্বর, গলা ব্যথা এগুলো তো মানে শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চারা এখন সুস্থ আছে। সেই সাথে পরিবারের সবাই কিন্তু মোটামুটি এখন সুস্থ। আর তাছাড়া গরমটাও বেশ খানিকটা কমে গিয়েছে। তো সেদিন হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে মৌসুমি ফল, আম, কাঁঠাল দিয়ে নাস্তা করেছিলাম। তো সেগুলোই একটু টুকটাক ভিডিও করেছি। আর সেই সাথে হচ্ছে ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিন করেছি। আর কিভাবে ওয়াশিং মেশিনটা আমি বাসায় ডিপ ক্লিন করে থাকি সেই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বছরের প্রথম ফল, সেই সাথে জাতীয় ফল কাঁঠাল না খেলে তো একদমই চলে না। তো কাঁঠাল খুব একটা বেশি আমরা সবাই পছন্দ করি না, সেজন্য দুই একটার বেশি আসলে খাওয়া হয় না। আর এদিন হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া। তো আপনাদের ভাইয়াই হচ্ছে খুব সুন্দর করে কাঁঠালটা খুলে দিয়েছিল। আর কাঁঠালের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পলিথিনে ভরে তারপরে দিয়ে দিব আমাদের পাশে যে আপা, উনি তো গরু পালেন, ওনাকে দিয়ে দিব। সেই সাথে ওনাকে হচ্ছে কাঁঠালও দিয়েছিলাম, আমও দিয়েছিলাম। আর বাসায় যে আপা আছে আমাকে হেল্প করে, ওনাকেও সেদিন আম কাঁঠাল খাইয়ে দিয়েছিলাম, যেহেতু প্রথম ফল আনা হয়েছে। আর আম কিন্তু দেখা যায় যে শেষ হলেই আনা হয়, যেহেতু আম সবাই পছন্দ করি। বিভিন্ন ধরনের আম আপনাদের ভাইয়া নিয়ে আসে, সবগুলোই মোটামুটি একটু খাওয়া হয়। আর বাচ্চারাও মোটামুটি পছন্দ করে। তো এদিন হচ্ছে আমি আর আপনাদের ভাইয়াই নাস্তা করছিলাম সকালবেলা। সোহানা যেহেতু কোচিংয়ে ছিল, আর সোয়াদকে আগেই খাইয়ে দিয়েছি, আর আপনাদের ভাইয়াই এখন খাচ্ছে। তো আপনাদের ভাইয়া খুব সুন্দর করে কাঁঠালটা খুলে দিয়েছিল, যদিও এই ধরনের কাজ এর আগে কখনো করেনি, তারপরও দেখে মনেই হয়নি যে প্রথম করেছিল। তো একটু উপর দিয়ে মিল্ক পাউডার দিয়ে দিলাম, যেহেতু লিকুইড দুধ নেইনি সেই জন্য। আর ওইভাবে করেই হচ্ছে আমরা দুইজন নাস্তাটা শেষ করে ফেলেছি। নাস্তা শেষ করে রান্নাঘরে টুকিটাকি কাজকর্ম করে এখন চলে এসেছি ঘর গোছাতে। জানালাটা খুলে দিয়ে একটু আকাশের দিকে তাকিয়ে দেখলাম হালকা গাছের পাতাগুলো একটু নড়াচড়া করছে। মনে হচ্ছে যেন একটু গরমটা কম হবে, কিন্তু একদমই গরম কম হয়নি। প্রচণ্ড পরিমাণে গরম ছিল। গাছের পাতাই শুধু নড়ে যাচ্ছিল, কিন্তু ঘরের ভিতরে কোনো রকমের বাতাস প্রবেশ করছিল না। বাহিরের কিছুক্ষণ আকাশ দেখে এখন লেগে পড়েছি ঘর গোছানোর কাজ করতে। কারণ যতই গরম থাকুক না কেন, রান্নাবান্না, ঘর গোছানোর কাজ করতেই হবে। কারণ এই ধরনের কাজগুলো থেকে আমাদের গৃহিণীদের কোনো রকমেরই ছুটি পাওয়ার সম্ভাবনা নেই। তাই ঘর গোছানোর কাজগুলো করে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমাদের বেডরুমটা গুছিয়ে নিলাম। আর বাহিরের জানালা থেকে কি পরিমাণে রোদ আসছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। তো আমি কিন্তু পরবর্তীতে জানলাটা একটু ভিড়িয়ে দিয়ে সামান্য পরিমাণে একটু ফাঁকা রেখে পর্দাগুলো টেনে দিয়ে এসেছি। তা না হলে দেখা যায় যে বিছানার উপরে প্রচুর পরিমাণে রোদ পড়ে। এখন চলে এসেছি সোহানার ঘরটা গুছিয়ে নেওয়ার জন্য। ঈদের পরে হচ্ছে আমি ডাইনিং রুমটা আর ড্রয়িং রুমটা ক্লিন করে ফেলেছি। তো গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আপনারা সবাই অনেক পছন্দ করেছেন। আপনারা আমার ঘর গোছানো, ক্লিনিংয়ের কাজগুলো অনেক পছন্দ করেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। ঘর গোছানো, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং রান্নাবান্না করা, কেন জানি এগুলো একদম অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমার আসলে এই ধরনের কাজগুলো করতে একটুও বিরক্ত লাগে না। যতবারই ঘর এলোমেলো থাক না কেন, আমি দেখা যায় চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। যদিও এখন ঘর বাড়ি খুব একটা বেশি নোংরা হয় না, শুধু সোহানার এই রুমটাই একটু এলোমেলো হয়ে থাকে, তাও আবার বিছানাটা। কারণ পুরো বাড়ির মধ্যে একমাত্র এই রুমটাই একটু হচ্ছে ঠান্ডা ঠান্ডা থাকে। আর যখন অতিরিক্ত গরম থাকে আর কি, তখন সবগুলো রুমই কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে। আর এই রুমটা একটু ঠান্ডা থাকে দেখে দিনের অধিকাংশ সময় কিন্তু আমরা এখানেই থাকি। আর সকালে দেখা যায় যে খুব একটা বেশি গরম হয় না, একটু ঠান্ডা থাকে। তো এই রুমের কাজকর্মগুলো করতে খুব একটা বেশি কষ্ট হয় না।
তো বিছানা গুছিয়ে তারপর হচ্ছে আমি এখন সোয়ানার পড়ার টেবিলটা একটু হচ্ছে মুছে নিচ্ছি, আর বইয়ের উপরের অংশগুলো মুছে দিলাম। দেখা যায় যে চারিদিকে প্রচুর রোদ, কিন্তু ধুলোবালির কিন্তু অভাব নেই। এই ফার্নিচারগুলো একটু কালচে হওয়ার কারণে একটু ধুলোবালি পড়লে একদম চারিদিকে দেখতে মনে হয় কতদিন থেকে জানি এগুলো পরিষ্কার করা হয়নি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটা গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সেই সাথে অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি ফার্নিচারগুলোও মুছে ফেলেছি। আর গোছানোর পর ঘরটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এরকম পরিপাটি ঘর যদি থাকে তাহলে কিন্তু মনের মধ্যে অনেক প্রশান্তি থাকে। আর বিছানার চাদর যদি সবসময় এরকম টানটান থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। ঘর গোছানোর কাজকর্ম শেষ করে একদম ঘর ঝাড়ু-টাড়ু দিয়ে এখন চলে এসেছি আমি ওয়াশিং মেশিনটা ক্লিন করার জন্য। আর রান্নাঘরের ঝামেলা কিন্তু একদমই নেই। তো ওয়াশিং মেশিনটা ক্লিন করার আগে কিছু কাপড় ছিল, সেগুলো আগে ওয়াশ করে নেব। তারপরে ওয়াশ করার পর তারপরে হচ্ছে আমি মেশিনটা ক্লিন করব। অনেকদিন হয়ে গিয়েছে ওয়াশিং মেশিনটা ডিপ ক্লিন করা হয়নি। ঈদের আগে তো বেশ কয়েকবার কাপড় ওয়াশ করেছি, ঈদের পরেও বেশ কয়েকবার কাপড় ওয়াশ করেছি। আর সেদিন যে ডাইনিং টেবিলের ম্যাটগুলো তুলেছিলাম সেগুলোই ওয়াশ করে নিলাম। সেই সাথে রেগুলার ব্যবহার করা কিছু কাপড় ছিল আপনাদের ভাইয়ার, সেগুলো ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নেওয়ার পরে দেখলাম ওয়াশিং মেশিনটা এত বেশি নোংরা হয়েছে, যেহেতু এটা বেলকনির হচ্ছে পাশে থাকে, ধুলোবালি তো থাকেই, সেই সাথে ভিতরেও কিন্তু বেশ ময়লা জমেছে। তো আমি কিভাবে খুব সহজে ওয়াশিং মেশিন ক্লিন করে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে যে কাজটা করেছি, কাপড়গুলো ধুয়ে নেওয়ার পর হচ্ছে উপরে যে আমি ওয়াশিং মেশিনের উপরে যে কাভারটা দিই সেটা খুলে নিয়েছি। আর সেটা খুলে কিন্তু আমি হচ্ছে ভিজিয়ে দিয়েছি, যেহেতু মেশিনে আর এটা ধুবো না। তো প্রথম অবস্থায় দিতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে আমি হচ্ছে বালতিতে ভিজিয়ে দিয়েছি পাউডার দিয়ে, আর সুইচটা বন্ধ করে নিয়েছি। আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি পরিমাণে নোংরা হয়েছে। ভিতরে যে ময়লা রাখার যেই জায়গাটা থাকে সেটাও দেখাচ্ছি, যে দেখুন কি পরিমাণে ময়লা হয়েছে। আর চারিদিকে তো অনেক ধুলোবালি পড়েছে। তো এখন সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন করে ফেলবো। ওয়াশিং মেশিন ক্লিন করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, খুব সহজেই ওয়াশিং মেশিন ক্লিন করা যায়। তো আমি হচ্ছে প্রথমে কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে ভিম লিকুইড আর শ্যাম্পু দিয়ে এখন নরম একটা গেঞ্জির কাপড় ভিজিয়ে নিচ্ছি। আর কাপড়টা কিন্তু খুব ভালোভাবে চিপে নেওয়ার কোনোই প্রয়োজন নেই, একটু পানি পানি রাখলে ভালো হয়। আর এখন হচ্ছে ভিতরের অংশগুলো খুব ভালোভাবে মুছে নিচ্ছি। প্রথমে হচ্ছে ডিটারজেন্ট ট্রেটা মুছে নিচ্ছি, কারণ এখানে যখন পাউডার দিয়ে থাকি তখন দেখা যায় যে সাইড থেকে পাউডার লেগে থাকে, একটু দাগ পড়ে গিয়েছে। আর এখন ভিতরের অংশগুলোকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর এভাবে মুছে নেওয়ার পরে কিন্তু যে জায়গাগুলোতে দাগ পড়ে থাকে সেই দাগগুলো খুব সহজেই উঠে আসে। তো যে মিক্সচারটা তৈরি করেছি এটাতে কিন্তু অনেক পরিষ্কার হয়ে থাকে, আপনারা কিন্তু চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। আর আমি যে পানি ব্যবহার করি সেই পানিতে প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে দেখা যায় যে মেশিনটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তাই আমি চেষ্টা করি যে কাপড়গুলো হাতে ওয়াশ করা যায় সেগুলোকে হাতেই ওয়াশ করি, আর যে কাপড়গুলো আমি হাতে ওয়াশ করতে পারি না সেগুলোকে হচ্ছে মেশিনে দিয়ে থাকি। তো তারপরেও দেখা যায় যে খুবই নোংরা হয়ে যায়। আর যেহেতু এটার পাশেই হচ্ছে আমার বেলকনি, তো ধুলোবালি তো প্রচুর পরিমাণে আসে। তো আমি প্রথমে হচ্ছে সেই গেঞ্জির কাপড়টা দিয়ে কিন্তু পুরো মেশিনটাকে অফ ক্যামেরায় ভালোভাবে হচ্ছে এভাবে মেজে নিয়েছি। তারপরে হচ্ছে একটা তোয়ালা ভিজিয়ে সেটাকে একবার মুছে নিয়েছি। আর এখন হচ্ছে ফ্রেশ আরও একটা তোয়ালা নিয়ে নিয়েছি, সুতি। এগুলো কিন্তু সব সুতি কাপড় এবং খুবই নরম, আর আমি এগুলো দিয়ে হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিন করে থাকি। তো এখন এটা দিয়ে পুরো মেশিনটাকে খুব ভালোভাবে মুছে নিব, তারপরে হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছে নিব। আর আমি কিন্তু পাশে ফ্যান অন করে রেখেছি যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কোনো দাগ না পড়ে। তো এভাবে করে আমি পুরো ওয়াশিং মেশিনটা ক্লিন করে ফেলেছি। আর আমি কিন্তু ৩ বার হচ্ছে ভিজা কাপড় দিয়ে মুছেছি আর একবার শুকনা কাপড় দিয়ে মুছেছি। কাপড়গুলো কিন্তু অবশ্যই নরম এবং সুতি হতে হবে, তা না হলে কিন্তু মোছার সময় দাগ পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে ওয়াশিং মেশিনটা কতটা পরিষ্কার এবং ঝকঝকে হয়েছে। দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনার ওয়াশিং মেশিন কত দিনের পুরনো। আপনারাও কিন্তু চাইলে একই পদ্ধতিতে বাসায় ওয়াশিং মেশিন পরিষ্কার করে নিতে পারেন। তো মেশিন তো
পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভিতরের অংশটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ভিতরের অংশটা কতটা পরিষ্কার হয়েছে। যেই জায়গাটাতে হচ্ছে ময়লা আটকে থাকে সেই জায়গাটা তো অনেক বেশি ময়লার হয়েছিল, সেটাও আমি হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। যদিও সেই অংশটা আমি ভিডিও করেছিলাম কিন্তু দেখতে একদমই ভালো লাগছিল না, একদম অন্ধকার দেখাচ্ছিল, সেই জন্য আর আপনাদেরকে দেখালাম না। আর এটাকে হচ্ছে আমি নেটের ব্যাগ দিয়ে ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে এবং ব্রাশ দিয়েও খুব ভালোভাবে মেজে নিয়েছি। আর এখন হচ্ছে এটা সেট করে দিচ্ছি। অবশ্যই যখন আপনি ওয়াশিং মেশিনে আবার কাপড় দিবেন সেই অংশটা ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা সেটা চেক করে নেবেন। তো আমি তো প্রত্যেকবার আপনাদের ভাইয়াকে দিয়ে চেক করে নিই। আর এখন হচ্ছে আমি যে কাভারটা খুলে নিয়েছিলাম সেটাকে কিন্তু ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, সেটাকেও পরিয়ে দিলাম। আর এভাবে কাভার পরানো থাকলে কিন্তু ওয়াশিং মেশিন আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।